চলমান বাংলাদেশের যে নব্য বিশ্ব বাটপার বা আওয়ামী ভারতের যে নব্য পাচাটা কুকুরে পরিণত হয়েছে যে তারেক, এই নব্য পাচাটা কুকুরটিও কিন্তু কিছুদিন আগে এই হাতিকে উদ্দেশ্য করে আপনার স্বার্থলোভী বাটপার বলেছিল। তো আমার প্রশ্ন হচ্ছে, ওনাকে কেন গ্রেপ্তার করা হলো না এখনো পর্যন্ত? উনি এখনো কেন দিব্যি বাংলার বুকে ওপেন উন্মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে? তো সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? এই তারেক, এই বাটপার তারেক বাংলাদেশের রাজনীতি শিখে গেছে খুব অল্প বয়সেই। অর্থাৎ ও বুঝে গেছে যে বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকতে হলে এবং শর্টকাট ধনী হতে হলে আমাকে অবশ্যই ভারতের রয়ের এজেন্ট ভুক্ত হতে হবে এবং আওয়ামী ভারতের পা চাটতে হবে। এটা সে বুঝে গেছে। অত্যন্ত সূক্ষ্মভাবে চিন্তা করে দেখেন, কিছুদিন আগে ও যে অনশন করেছিল, সবাই ওনার প্রতি অনেক সিম্পেথি দেখিয়েছে, বাট আমি না। আমি বলেছি ওর অনশনে আমার বিন্দু পরিমাণ কোনো প্রতিক্রিয়া হচ্ছে না, কোনো সিম্পেথি কাজ করছে না। আমি কারো নাম মেনশন করবো না, শুধু এতটুকু কথা আপনাদের স্মরণ করিয়ে দিব। জনৈক এক ব্যক্তি এসেছিলেন ওনার অনশন ভাঙার জন্য, এবং ওনার অনশন ভাঙার পরপরই তারেক তার নিবন্ধন পেয়ে গেল এবং ঠিক নিবন্ধন পাওয়ার পর থেকেই সে আওয়ামী লীগের প্রশংসা করতে শুরু করলো। আওয়ামী লীগকে আবার যেভাবেই হোক পুনর্বাসন করা যায়, কীভাবে নির্বাচনে নিয়ে আসা যায়, কীভাবে একের পর এক বিবৃতি দিয়ে গিয়েছে। আপনারা সব সুস্পষ্ট দেখেছেন অনলাইনগুলোতে। এতেই প্রমাণিত যে ও কিসের ইন্ধনে এবং কোন আশ্বাস পেয়ে এবং কোন প্রতিশ্রুতি দিয়ে এই নিবন্ধন পেয়েছে এবং কেনই বা এই আওয়ামী ভারতে পাচারা শুরু করেছে। কারণ ও ভালো করেই জানে যে বাংলাদেশের রাজনীতি মানেই হচ্ছে রয়ের এজেন্টভুক্ত হওয়া এবং আওয়ামী ভারতের পাচাটা। তাহলেই কেবল বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকা সম্ভব। তো আমার কথা হচ্ছে, এই ভারতীয় আগ্রাসন থেকে, এই ভারতীয় দাসত্ব থেকে আমাদের অবশ্যই মুক্ত হতে হবে। এবং যারাই এই ভারতের পাচারের রাজনীতি করতে চাইবে, সে যেই হোক না কেন, যেই দলেরই হোক না কেন, এই বাংলার জমিনে অন্তত তার ঠাঁই নেই। এই শহীদ আবরারের যেই রক্তাক্ত বাংলাদেশ, এই স্বাধীন ভূমিতে তার ঠাঁই নেই। এই আবু সাইদ এবং মুগ্ধর রক্তাক্ত বাংলাদেশে তাদের ঠাঁই নেই। এই হাদির রক্তাক্ত বাংলাদেশে তাদের ঠাঁই নেই। আজকে যদি কেউ ভেবে থাকে যে হাতির মৃত্যু হয়েছে, আমি বলবো যে না, হাতিদের কখনো মৃত্যু হয় না, শুধুমাত্র তাদের আত্মার পরিবর্তন হয়। আপনারা জানেন যে আবরার মৃত্যুবরণ করলো, তারপরে জন্ম নিল আবু সাইদ মুগ্ধ। আবু সাইদ মুগ্ধদের মৃত্যু হলো, তারপর জন্ম নিল হাদি। আবার হাদির মৃত্যু হলো, আবার জন্ম নিবে হয়তো আবার নতুন কেউ, হয়তো বা আমরা। তো যাই হোক, সবচেয়ে বড় কথা, নিজের দেশ এবং দেশের মানুষের স্বার্থে, দেশের সার্বভৌমত্বের স্বার্থে আমরা কখনই ভারতের সাথে আপোষ করব না। কারণ ভারতের সাথে আমাদের আজীবনের এক যুদ্ধ ঘোষণা হয়ে গেল। আর সবচেয়ে বড় কথা, আমি সবসময় একটা কথা বলি যে ভারত কখনই আমাদের বন্ধু রাষ্ট্র নয়, কখনই আমাদের বন্ধু রাষ্ট্র ছিল না, এমনকি 1971 সালেও নয়। সুতরাং এই ভারতের আগ্রাসন থেকে আমাদের মুক্ত হতে হবে। আমরা এখনো পর্যন্ত নিজেরা একটা স্বাধীন বাঙালি জাতি হিসাবে পরিণত হতে পারিনি। ব্রিটিশরা 200 বছর আমাদের উপর রাজত্ব করেছিল, আমাদের উপর অন্যায় অত্যাচার স্টিম রোলার চালিয়েছিল সেই সিরাজউদ্দৌলার পতনের পর থেকে। সেটা আমরা মেনে নিয়েছিলাম, কারণ তখন আমরা স্বাধীন একটা দেশ পাইনি, একটা স্বাধীন দেশে আমরা তখন বসবাস করিনি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, 1971 সালের অগণিত মা ভাই বোনদের রক্তের বিনিময়ে এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি। একটা স্বাধীন জাতি হিসেবে আমরা নিজেদের আত্মপ্রকাশ করেছি। তারপরও কেউ কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন 1971 সাল থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত আমরা স্বাধীন হতে পেরেছি? আমরা যে নিজেদেরকে একজন স্বাধীন জাতি হিসাবে বিশ্বের কাছে আত্মপ্রকাশ করি বা বলে থাকি, সেটা কি আদৌ সত্যি? সত্যি কি আমরা স্বাধীন জাতি হতে পেরেছি? উত্তর না। যতক্ষণ না পর্যন্ত আমরা এই ভারতের আগ্রাসন এবং এই ভারতের দাসত্ব থেকে মুক্ত হব, ততক্ষণ পর্যন্ত আমরা নিজেদেরকে একটা স্বাধীন জাতি হিসাবে কখনোই স্বীকৃতি দিতে পারি না। সুতরাং এই ভারতের দাসত্ব থেকে আমাদের মুক্ত হতে হবে। একটা স্বাধীন জাতি কিভাবে এই সুদীর্ঘ প্রায় 54 বছর একটা ভারতের দাসত্ব করে আসছি? আমি একটা জিনিস কখনোই মিলাতে পারি না হিসাব, যে একটা স্বাধীন জাতি হিসাবে আমরা কেন এখন পর্যন্ত আত্মনির্ভরশীল হতে পারলাম না? কেন আমাদের ভারতের বাজেটে কেন আমাদের ক্ষমতা থাকতে হবে এবং ভারতের বাজেটে কেন আমাদেরকে বারবার নির্বাচিত হতে হবে, নির্বাচনে জয়ী হতে হবে? তাহলে কি আমরা আমাদের দেশের যে 18 কোটি জনতা, তাদের উপরে কোনো বিশ্বাস রাখতে পারছি না? তাদের জনপ্রিয়তার কোনো দাম নেই? তাদের ভোটের কোনো মূল্য নেই? তাদের মতামত প্রকাশের কি কোনো মূল্য নেই? একটা ভারতের ইন্ধনে এই ভারতের প্রতিনিধিরা যেটা নির্বাচিত করবে, যাকে নির্বাচিত করতে চাইবে, তার দাসত্ব হয়ে তার বাজেটে কেন আমাদের থাকতে হবে? একটা বার শুধু সাহস করে দেখেন যে ভারত ছাড়া আমরা সম্পূর্ণ আত্মনির্ভরশীল, সত্যি আমরা আত্মনির্ভরশীল হতে পারবো। এবং সারা বিশ্বের কাছে আমি মনে করি বাংলাদেশের অতীতের যে অবস্থা ছিল, তার চেয়ে অনেক 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 বেশি উন্নয়নশীল একটা রাষ্ট্রে আমরা পরিণত হতে পারবো।
একটা বার শুধু আমি বলবো, প্রত্যেকটা দলকে বলবো, আপনারা ভারতকে বয়কট করে দেখুন। এই বিতর্গত আতাত আর এই পাচাটা রাজনীতি বন্ধ করেন। এটা অত্যন্ত নিন্দনীয় এবং জঘন্য একটা মন মানসিকতা। মনে রাখবেন, মৃত্যু আপনার আমার সকলেরই হবে। এই বিতর্গত পাচাটার জন্য অবশ্যই আল্লাহর কাছে তার জবাবদিহি করতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে জিজ্ঞেস করে যে একটা হিন্দুত্ববাদী ভারতের পায়ের নিচে কি এমন মধু পেয়েছো যে সেখানে চেটে চেটে তোমার রাজনীতি করতে হবে, একটা ভারতের পাচারে এখানে তোমার ক্ষমতা থাকতে হবে, তখন আপনি কি উত্তর দিবেন? লানত আপনার এই রাজনৈতিক চিন্তাধারা, বিচক্ষণতা, বুদ্ধিমত্তা এবং নীতি ও আদর্শের প্রতি আমার।